স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। ইলিয়াস ভাই, স্বাগত জানাচ্ছি জার্নালে। অনলাইনে পুরো সময়ের জন্য অতিথি হিসেবে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ যুক্ত থাকবেন আমার সঙ্গে। মূল আলোচনায় আমরা যেতে চাই। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যে সংবাদ সম্মেলন, সেই খবরটাকে ঘিরেই আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই। শুরুতে আপনার একটা ছোট্ট মন্তব্য নেই যে খুব জোর দিয়ে বলেছেন যে হবেই, মানে ওই সময় নির্বাচন হতেই হবে, মানে বারবার এরকম বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে এই জন্য একটা পক্ষ চাচ্ছে নির্বাচন বানচাল করতে বা নির্বাচন পিছিয়ে দিতে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি, তারা দায়িত্ববান দল, বিভিন্ন সময় তারা দেশ চালিয়েছে, সুতরাং তারা চায় দ্রুত নির্বাচন হোক এবং বাংলাদেশের মানুষও চায়, কারণ মানুষের কিন্তু একটা নির্বাচনী ক্ষুধাও আছে, আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আছে। আমি এটাকে ক্ষুধা বলেছি এই কারণে, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু শুধু পার্লামেন্ট নির্বাচনে না, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারছে না। ইভেন ট্রেড বডি, প্রফেশনাল বডি, পাড়ায় মহল্লা যে ছোট ছোট ক্লাব বা মসজিদ কমিটি, কোথাও কিন্তু তারা ভোট দিতে পারছে না, কারণ সব জায়গা থেকে ভোট নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছিল। ধরুন আগে যখন আমরা সাংবাদিকতা শুরু করেছি, এই ধরনের এফবিসিসিআই নির্বাচন, বিএমএ নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, বিরাট উৎসবমুখর পরিবেশে নির্বাচন ছিল, সকল ভোটারদের কাছে প্রার্থীরা জেতেন। এই কারণে কিন্তু একটা দায়বদ্ধতার সৃষ্টি হতো। কিন্তু আমরা কি দেখলাম যে গত 15.5 বছরে যে ফ্যাসিস্ট শাসন আমলে বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হচ্ছে যে উনি এফবিসির সভাপতি, উনি ইঞ্জিনিয়ার্সের সভাপতি, উনি বিএমএর সভাপতি, সেক্রেটারি। এমন এমন প্রার্থীর নাম শুনেছি আমরা যে তাদেরকে মানুষ কোনোদিন তাদের নামও শুনে নেয়। তো এই যে মানুষের একটি ক্ষুধা আছে, ভোট না দেওয়া, একটা অতৃপ্তি আছে, তারা কিন্তু এখন ভোট দিতে চায়। এবং এটা তো আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। নিশ্চয়ই এই যে এবারে সরকারের পতন হয়েছে, মানুষ বিদায় করেছে, এখন কিন্তু মানুষ চাচ্ছে প্রথমে একটি সংসদ নির্বাচন ঠিকভাবে হোক, কারণ মানুষ কিন্তু প্রকৃত জনপ্রতিনিধি আগে পায়নি, এবং সংসদ নির্বাচন যদি ঠিকভাবে হয়ে যায়, এই যে নানা কিছু চলছে এখন দেশে, এগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। মব হচ্ছে, মব সন্ত্রাস করছে, নানা কিছু করছে, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। সুতরাং আমি যেটি বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন, প্রেস সেক্রেটারি যেটি বলেছেন যথাযথভাবে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তিনি খুব ফার্মলি বলেছেন যে নির্বাচন হতেই হবে, কোনো শক্তি ফিরাতে, পৃথিবীর কোনো শক্তি, সেই চেষ্টাই করা উচিত আমাদের। যে এখন কেয়ারটেকার যে সরকার এখন আছে, তাদের সেই চেষ্টাই করা উচিত বলে আমি মনে করি। জি, এই মুহূর্তে এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, তাকে একটু যুক্ত করে নেব। একই সঙ্গে সাইফুল হক, তাকেও আমরা চেষ্টা করছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনিও যুক্ত হবেন আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, প্রেস সচিব বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই টোনে কথা বলেছেন, কিন্তু তিনি বলেছেন কিছুটা শঙ্কা, সংশয় তিনি দেখেন। সেই জায়গা থেকে আসলে বারবার এটি বলতে হচ্ছে কেন যে নির্বাচন হতেই হবে, পৃথিবীর কেউ থামাতে পারবে না, কোনো শক্তি নেই ইত্যাদি, এত জোর দিয়ে বলতে হচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচককে, আলোচক যারা আছেন সবাই। আপনি লক্ষ্য করবেন যে আসলে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে, বিশেষ করে বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে উত্তরণ ঘটুক, এটা অনেকেই চায় না। সেটা অভ্যন্তরীণ ক্ষেত্রে বলেন অথবা বহির্বিশ্বে বলেন, অনেক শক্তি আছে যারা বাংলাদেশে একটা স্থিতিশীল বাংলাদেশ তৈরি হোক এই ব্যাপারে অনেকের একটা প্রতিবন্ধকতার আমরা নানা পদক্ষেপ আমরা লক্ষ্য করি। যার কারণে আমাদের চেয়ে তো যে যারা এখন বর্তমান সরকার পরিচালনা করে অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাদের কাছে নিশ্চয়ই আরো তথ্য উপাত্ত অনেক বেশি আছে, যার কারণে হয়তো তারা জনগণকে আশ্বস্ত করার জন্য এই শব্দটি বারবার উচ্চারণ করে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশ ঘিরে নানা ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়। কখনো বাংলাদেশে একটা মৌলবাদী শক্তি বাংলাদেশ দখল করেছে, অথবা ডক্টর ইউনূস যাদেরকে বাংলাদেশের পৃষ্ঠপোষকতা করছে, তারা একটা ইসলামিক ফান্ডামেন্টাল শক্তি, এই ধরনের নানা ন্যারেটিভ দিয়ে বাংলাদেশটাকে কিন্তু কেউ চিহ্নিত করতে চায়।
যার কারণে আগামী নির্বাচনটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য, স্থিতিশীলতার জন্য খুবই একটি প্রয়োজনীয় বিষয় হয়ে আজকে বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ জাতি হিসাবে আমরা নানা সংকট ইতিমধ্যে মোকাবেলা করছি। আমরা অর্থনৈতিক সংকট আমাদের আছে, আইন শৃঙ্খলার সংকট আছে, বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা হোক এই ব্যাপারে সংকট আছে। সর্বোপরি আন্তর্জাতিক মহলের কোনো মহলের বাংলাদেশের ব্যাপারে যে কিছু সনদৃষ্টি আছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারের কোনো বিকল্প নেই। যার জন্য আপনি লক্ষ্য করবেন যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বারবার বলছি যে বাংলাদেশটাকে আগামী দিনে রক্ষার জন্য একটা নির্বাচন করতে হবে, এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। এবং সামগ্রিকভাবে বিএনপির অনেক সময় অনেক বিষয়, বিএনপির দলীয় আদর্শ, নীতি এবং আমাদের যে বিশ্বাস, তার সাথেও আমরা কিন্তু কম্প্রোমাইজ করে সরকারকে আমরা সহযোগিতা করে, যার লক্ষ্য আপনি দেখতে পারবেন যে ঐক্যমত সরকারের যে বিষয়গুলি, আগামী সংস্কারের বিষয়ে বিএনপির যে সমর্থন, এই সমর্থনের মাধ্যমে বিএনপি বারবার প্রমাণ করতে চায় দেশ ও জাতির স্বার্থে বিএনপি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। সুতরাং আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশটাকে সঠিক পথে রাখার জন্য, বাংলাদেশটাকে যাতে জনগণ বুঝতে পারে তার দীর্ঘদিন ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, যে একটা তৃষ্ণা, যে একটা কামনা, সেইটা পূরণ করার জন্য একটি নির্বাচনের কোনো বিকল্প নাই। যার জন্য আমরা যেমন নির্বাচন চাই, কেয়ারটেকার সরকারও এখন যে অবস্থানটা নিয়েছে, এটা যদি ধরে রাখা যায়, আমরা মনে করি নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্য কোনো বিকল্প। সাইফুল হক তিনি বলেছেন, প্রেস সেক্রেটারি তিনি বলেছেন পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। মানে যদি আমরা শাব্দিক কোনো ব্যাখ্যা করার কি সুযোগ আছে, নাকি এটা মানে পৃথিবীর বলতে দেশের বাইরের কেউ কি আসলে নির্বাচন ঠেকানো বা ইত্যাদি, মানে এভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে, নাকি এটা একটা ইন জেনারেলি আমরা চিন্তা করতে পারি, জোর দেওয়ার জন্য তিনি বলেছেন? আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে ৭১ জার্নালে আমার মনে আমরা সংযুক্ত হয়েছি। যারা ৭১ জার্নালের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমার মনে হয় যে সবসময় অতি কথনটা মানুষের মধ্যে নানা প্রশ্ন জন্ম দেয়, বরঞ্চ নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার জন্ম। এই জন্য অতি কথনটা সবসময় পরিহার করাটাই হচ্ছে বিজ্ঞ জনচিত কাজ। আর যখন কেউ সুপারলেটিভ ডিগ্রিতে যখন কথা বলে, তখন মানুষ কিছুটা সন্দেহ করে, কিছুটা দুর্বলতার গন্ধ তার থেকে চেষ্টা। এটা তো মনে হয় তিনি এটা সরকারের রাজনৈতিক অঙ্গীকার অথবা প্রতিজ্ঞা, মানুষ যে নির্বাচনটা দেখতে চাই ফেব্রুয়ারিতে, সেটাকে হয়তো বারবার জোর দিয়ে বলবার জন্য হয়তো সেই শব্দটা ব্যবহার করেছেন। আর যেটা বলছিলেন এর আগে মানে আমাদের মোশাররফ ভাইকে, আমি সে প্রসঙ্গে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচন তো বাংলাদেশের যে গোটা লড়াইটা, গোটা আন্দোলন আমাদের ১৬-১৭ বছরে গণজাগরণ, গণঅভ্যুত্থানের প্রধান প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন, ভোটাধিকারের প্রশ্ন, একটা নির্বাচিত দায়বদ্ধ সরকার গঠনের প্রশ্ন। জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে, যাদেরকে তারা জবাবদিহিতার মধ্যে আনতে। সুতরাং নির্বাচনটাই আমরা বলেছি সংস্কার এবং বিচারের প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন, এবং এ ব্যাপারে মানে রাজনৈতিক দল, জনগণ, সমাজের গুরুত্বপূর্ণ সকল অংশীজন সবার মধ্যে বৃহত্তর একটা ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে। সংখ্যাটা কোথায়? একদিকে হলো ধরুন যাদেরকে আমরা আন্দোলন অভ্যুত্থান করে যাদেরকে আমরা হটিয়েছি, নানা কারণে নানা ছুতায় তারা তো ধরুন আবার ফেরার চেষ্টা করে। আমরা দেখছি না, চোরাগোপ্তা কায়দায় তাদের মিছিল হয়, ঝটিকা মিছিল করে, মানুষের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। আমি বহু অনুষ্ঠানে বলেছি, এভাবে চোরাগোপ্তা কায়দায় তাদের ফেরার কোনো সুযোগ নেই। আর তারপরে এমনকি অভ্যুত্থানের অংশজন যারা আছেন, তাদের মধ্য থেকে যখন বলা হচ্ছে তাদের দাবি দেওয়া অর্জন না করলে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, সম্ভবত সরকারের দিক প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা মন্ডলী অথবা প্রেস সচিব তিনি যেটা বলেছেন, এই যে নানামুখী যে তৎপরতা আছে, যাদেরকে আমরা হটিয়েছি, সেখান থেকেও এক ধরনের নাশকতার তৎপরতার আশঙ্কা আছে। আবার অভ্যুত্থানের অংশীজনদের মধ্য থেকেও তাদের বিশেষ রাজনৈতিক দলীয় এজেন্ডা, যেটাকে তারা জবরদস্তি করে চাপিয়ে দিতে চান রাজনৈতিক দল জনগণের,
এটা করতে যে মানুষের মধ্যে কিছু সন্দেহ অবিশ্বাস তৈরি হয়, সেটাকে দূর করবার জন্য সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টার আজকের এই বক্তব্যটা এসেছে। জি, ইলিয়াস খান কোনো মন্তব্য বা যদি প্রশ্ন করতে চান? না, তিনি যথার্থই বলেছেন। আসলে বাংলাদেশকে নির্বাচন দরকার এবং সংস্কারে যে কথা বলা হচ্ছে এটি হবে সবচেয়ে বড় সংস্কার। যদি একটি সুষ্ঠু নির্বাচন, প্রভাবহীন নিরপেক্ষ নির্বাচন হয়, প্রকৃত জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হয়ে আসেন, বাংলাদেশের গণতন্ত্র বিকাশে যে গণতন্ত্রকে আমরা হারিয়ে ফেলেছি গত 15.5 বছর, যে গণতন্ত্রকে কি বলে আমরা পাইনি, সেটি আমরা পাবো একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেটি আসলে। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে খবরটা আমরা একটু হেডলাইন পড়ছিলাম, তিনি কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগের তো কারণ আছে, এবং এটা যদি যুক্ত করি একটু, যে সাম্প্রতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংঘাত, বাজার, দরবার শরীফে মব হামলার পরিপ্রেক্ষিতে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এম মুর্শিদ নির্বাচনের আগে অতিরিক্ত সহিংসতা হলে তা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন। যখন একজন উপদেষ্টার মুখ থেকে এরকম, তিনি বলেছেন যে দীর্ঘদিনের নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আমার আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি মানে তিনি এভাবে মন্তব্য করেন। তো এখনই চাচ্ছে নির্বাচন পণ্ড করতে, নির্বাচন যাতে সঠিক সময় না হয় বা নির্বাচন যাতে না হয়। আপনি দেখবেন যে নানা কিছু সামনে আনা হচ্ছে, যেমন বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। তারপর হঠাৎ করে আবার দেখলাম যে পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। এগুলো তো নির্বাচন পেছানোর বা নির্বাচন বানচালের কৌশল। সুতরাং এটি করতে গিয়ে কিন্তু নানা কিছু ঘটতে পারে। তিনি যথার্থই বলেছেন। আপনি দেখুন, একটা মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়। আমরা কোন দেশে বাস করি? এটি একটা ইন্ডিকেশন কোন দিকে আমরা যাচ্ছি, আমাদের মেন্টাল মেকআপটা কোন দিকে যাচ্ছে, কেমন হচ্ছে। সুতরাং তিনি যে আশঙ্কা প্রকাশ করছেন, তাদের কি বলে, তারা যাতে আরও ক্ষমতা বেশি অর্জন করতে পারে কালক্ষেপণ করে, সেই জন্য নির্বাচন বানচালে তারা নানা চেষ্টা করতে পারে। কারণ মাঝে মাঝে হুমকি শুনি যে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা যেদিন বলেন যে নির্বাচন হবে যথাসময়ে, তখনই একজন নেতা বলেন যে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। এই বলা সংস্কার আগে হতে হবে। তো সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এটিতে এমন না যে আমি এই সংস্কারটি করে সব শেষ করে দিলাম, আবার ধরুন বলা হচ্ছে যে নানা কিছু বলা হচ্ছে। এটি তো হওয়া উচিত। সেই জায়গা থেকেই আশঙ্কাগুলো মানুষ প্রকাশ করছে। আমাদের সঙ্গে অতিথি আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, এবং একই সঙ্গে ইলিয়াস খান যুক্ত আছেন, সিনিয়র সাংবাদিক, এবং মেহেদী হাসান পলাশ, তিনি অনলাইনে যুক্ত আছেন। সাইফুল হক, আমরা একটি খবর দেখছিলাম, সীমানা পুনর্নির্ধারণ যে করা হয়েছে সেটা নিয়ে ইসি খুবই শক্ত অবস্থানে। তারা বলছে যে প্রশ্নের কোনো সুযোগ নেই, আন্দোলন করে লাভ হবে না। কিন্তু বিভিন্ন জায়গায় এই সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আন্দোলন হয়েছে, কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে মহাসড়ক আটকেও বিক্ষোভ করতে দেখা গেছে। আপনার একটু মন্তব্য আশা করছি। আপনাকে ধন্যবাদ। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তো বেশ কিছুদিন ধরে নির্বাচন কমিশনে ধারাবাহিক শুনানি হয়েছে, এবং শুনানির সময় একদিন তাটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও সংঘটিত হয়েছে। এবং এটার প্রতিবাদে যেটা বললেন, ব্রাহ্মণবাড়িয়াতে বাগেরহাটে, যেখানে আমার নিজেরও জেলা, তো সেখানে বাগেরহাটে তো একটা সিট কমিয়ে এখন সেখানে 4টে সিটের জায়গায় 3টা সিট সেখানে এখন পুনর্নির্ধারণ করা হয়েছে। এগুলো নির্বাচন কমিশন তারা শুনানি করেছেন, পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে, যুক্তি হয়েছে, তথ্যপাত্র তারা উত্থাপন করেছেন। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি আজকে আপনার অনুষ্ঠানে ভবিষ্যতে হয়তো আপনাকে আলোচনা করতে হবে, ধরুন ডেমোগ্রাফিক যে জায়গাটা, আমাদের নগর মহানগরের শিল্পাঞ্চলগুলোতে নানা কারণে জনসংখ্যাটা বাড়ছে, এবং শুধুমাত্র জনসংখ্যার ব্যাপারটা এটা এখনো পর্যন্ত সীমানা নির্ধারণের হচ্ছে প্রধান ইন্ডিকেটর। এটাকে যদি একমাত্র ইন্ডিকেটর বিবেচনা করা হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু প্রত্যন্ত জেলাগুলো, গ্রামাঞ্চলে, সেখানে কিন্তু জনপ্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু অনেকখানি হ্রাস পায়। এবং দেশের প্রান্তিক জেলাগুলোতে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল, যেটা বলতে পারেন আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য যেটা খুব গুরুতর একটা বিপন্ন অবস্থার মধ্যে আছে, দক্ষিণাঞ্চল সহ দেশের অনেকগুলো অঞ্চলে যদি কেবলমাত্র জনসংখ্যা যদি একমাত্র বিবেচনাই হয়, তাহলে সেখানে কিন্তু সিট কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কমতে থাকবে। কারণ আগামী 10, 15, 20 বছরে আরো কয়েক লক্ষ তারা ক্লাইমেট রিফিউজি, মানে জলবায়ু শরণার্থী হিসেবে তারা কিন্তু তারপরে সেখান থেকে তারা কিন্তু
একজন উদ্বাস্তু হিসেবে তারা আসবেন। আমি মনে করি এটা একটা সামগ্রিক আলাপ আলোচনা দরকার। সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারটা তারা হয়তো একটা নীতিমালার ভিত্তিতে করেছেন, কিন্তু এটা বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলে মানুষকে ক্ষুব্ধ করেছে, মানুষকে ব্যথিত করেছে, উদ্বিগ্ন করেছে, এবং তারা কিছুটা ডিপ্রাইভ হচ্ছেন কিনা তাদের অধিকার জনপ্রতিনিধিত্বের জায়গাটা। কারণ প্রতিনিধিত্ব কমলে এলাকার ক্ষেত্রে যে মনোযোগ উন্নয়নের জায়গাটা অনেক সময় ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। জি। এগুলোকে সামগ্রিক বিবেচনা করেই সম্ভবত সিদ্ধান্তগুলো নেওয়া দরকার হবে। জি, ইলিয়াস খান, কোনো মন্তব্য বা প্রশ্ন যদি না, থাকে? এটাই বলতে চাই যে আমাদের রাজনীতিবিদরা সবকিছু নিজের মতো চায়। কারণ আমরা জানি যে এই যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, সীমানা এর আগে যে পুনর্নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগকে জেতানোর জন্য, এস.টি. ইমাম তিনি সেই নকশা করেছিলেন, যার কারণে দেখা গেছে আওয়ামী লীগ অনেক বেশি সিট পেয়ে গেছে। এখন অনেকগুলো আবার ঠিক করা হচ্ছে এবং দীর্ঘদিন শুনানি হয়েছে। শুনানিকালে মারামারিও আমরা দেখেছি। কিন্তু ওই যে কথাটা শেষ কথা, যে সব কিছু নিজের মতো চায় রাজনীতিবিদরা, আমি যাতে জিততে পারি। না, কিন্তু এটা তো রাজনীতিবিদরা করলেন না, এটা তো করলেন ইলেকশন কমিশন। না, সেটা আমি বলিনি। জি। ইলেকশন কমিশন যেটা করেছেন সেটা অনেক রাজনীতিবিদ মেনে নিচ্ছেন না। জি জি। যারা যে আসনে যে আসনে ইলেকশন করবে, সবাই চাই আমার মতো করে হোক, কিন্তু সব কিছু তো আমার মতো করে হবে না। জি। এবং এটাই ডেমোক্রেসি, এটা বলতে চাই। আচ্ছা, এ মোশাররফ হোসেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আসলে বিএনপির কি অবস্থান? অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে, অনেক জায়গায় অনেকে এটা মেনে নিচ্ছেন না, ইত্যাদি। আমি কি না, মোশাররফ হোসেন এখন যুক্ত নেই, আরেকবার হয়তো আমরা একটু চেষ্টা করব। আমাদের সঙ্গে মেহেদী হাসান পলাশ কি যুক্ত আছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, থ্যাংক ইউ। মেহেদী হাসান পলাশ, আপনার প্রশ্ন যদি থাকে সাইফুল হকের কাছে প্রশ্নও করতে পারেন, আপনি মন্তব্য যুক্ত করতে পারেন, দিতে পারেন। জি, আমার সাইফুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন সেটা হলো যে এই যখন এইটার শুনানি ছিল, তো যারা এখন বিরোধিতা করছে তারা তখন এই বিষয়গুলো সেটেল করেনি কেন? এটা হলো একটা। আর একেবারে নির্বাচনের শেষ মুহূর্তে এসে এই ধরনের পুনর্নির্ধারণ, এটা খুব স্বাভাবিক। এটা যাদের পক্ষে যাবে তারা খুশি হবে এবং যারা বিপক্ষে যাবে তারা বিরোধিতা করবে, এটাই চিরাচরিত নিয়ম। তো এই যে একটা নতুন বিতর্কের সৃষ্টি করলো, এই বিতর্কে নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে কিনা? কারণ যদি এই ধরনের ঘটনার সমাধান ওখানে না হয়, এই প্রার্থীরা যদি আদালতে চলে যায়, তাহলে নির্বাচন আটকে যেতে পারে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। না, এটা নিয়ে নির্বাচন কমিশনার, আপনাকে যদি একটু আমি সাহায্য করি, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেছেন যে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, এটা আদালতে গিয়েও লাভ হবে না, কারণ তারা এটা আইন মেনে করেছেন, একটা নীতিমালার আওতায় করেছেন। আদালতে গিয়ে লাভ হবে না, প্রশ্ন তোলার সুযোগ নেই, এটা উনি বলতে পারেন না, কারণ আদালতের ক্ষমতা সীমাহীন। আদালতের কাছে যে কোনো মানুষ যেতে পারে, এটা মানে নির্বাচন কমিশন এটা সীমাবদ্ধ করতে পারে না। জি, সাইফুল হক। আচ্ছা, জি, আমি প্রথম যেটা বলতে চাই যে ধরুন, যেটা একটু আগে সাংবাদিক ইসলাম যেটা বলছিলেন, এর আগে বিভিন্ন সময় যারা সরকারে থাকে, বিশেষ করে আমি দেখেছি আওয়ামী লীগ আমলে অনেকগুলো নির্বাচনী অঞ্চল তাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের জন্য কোথায় কিভাবে সীমানা পুনর্নির্ধারণ করলে তারা সহজে জয়ী হতে পারেন, এটা অনেক ক্ষেত্রে এগুলো বিবেচনা কাজ করেছে। নির্বাচন কমিশন তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও নানা চাপ, হুমকি, তদবির, রাজনৈতিক বিবেচনাতে নির্বাচন কমিশন অতীতে তারা কিন্তু সীমানাগুলো সবসময় যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ হয়নি। বিশেষ দলকে প্রার্থীকে সুবিধা দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। নির্বাচন কমিশন এবার তারা যেটা করেছেন, আমি বিশ্বাস করি অধিকাংশ ক্ষেত্রে তারা বলতে পারেন যে পুরনো জায়গা থেকে বেরিয়ে এসে তারা অনেকগুলো, আপনি বলবেন জনসংখ্যা, যোগাযোগ, মানুষের সম্পর্ক, মানে অনেকগুলো বিবেচনা থাকে, সড়কের ব্যাপার থাকে, আসা যাওয়ার ব্যাপার থাকে, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো উপাদান থাকে সীমানা পুনর্নির্ধারণ করবার ক্ষেত্রে। নির্বাচন কমিশন আমি লক্ষ্য করেছি তারা যারা পক্ষে বলেছেন, বিপক্ষে বলেছেন সীমানা পুনর্নির্ধারণে, সবার যুক্তি সেখানে শোনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বলি অথবা বাগেরহাটের যে বন্ধুরা যারা এখন আগামী 3 দিন পরে বাগেরহাটে হরতাল আছে, আমি জানতে পেরেছি তারাও কিন্তু এই তাদের পক্ষেও তথ্য উপাত্তগুলো, যুক্তিগুলো তারা কিন্তু দিয়েছিলেন। এখন আমি একমত হব, একেবারে নির্বাচন সামনে রেখে এ ধরনের শুনানি সীমানা পুনর্নির্ধারণ না করে এটা কমপক্ষে 1 বছর, 1.5 বছর বা 2 বছর আগেই সীমানাগুলো পুনর্নির্ধারণ এটা হওয়া দরকার,
যাতে নির্বাচনের আগে এটা নিয়ে কোনো উত্তেজনা কাজ না করে, এটাকে ইস্যু করে নির্বাচন যাতে কোনো সংকটের মধ্যে না পড়ে। এবার নানা কারণে সময়টা কম ছিল, পরে নির্বাচন কমিশন চেষ্টা করেছে। আরেকটা কথা বলতে চাই, নাগরিকরা আদালতে যেতে পারবেন না এরকম যদি বলে থাকেন নির্বাচন কমিশনার, আমি নিশ্চয়ই সেটাকে কোনো যৌক্তিক কথা মনে করি না। যে কোনো সংক্ষুব্ধ নাগরিক, আমি নিজেও যদি মনে করি যে বাগেরহাটে কেন একটা আসন কমলো, তাহলে সেটা কিন্তু আমার আদালতের সর্বোচ্চ আদালতে যাওয়ার কিন্তু সুযোগ আছে, অথবা ব্রাহ্মণবাড়িয়া কিভাবে হলো, যে কোনো মানুষ যেতে পারে। আদালতের এই ক্ষমতাটা কিন্তু কেড়ে নেবার বা স্থগিত করবার কোনো সুযোগ আমার মনে হয় না নির্বাচন কমিশনের আছে। তবে এবার জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা এবার আলোচনা করেছি যে ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ করবার ক্ষেত্রে বিশেষ একটা কমিটি গঠন হবে, যেই কমিটি রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাবের বাইরে যে ব্রডলি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যে কমিটিটা কাজ করবে, যাতে কোনো ধরনের দলীয় রাজনৈতিক সংকীর্ণ কোনো প্রভাব সীমানা পুনর্নির্ধারণে কাজ না করে। আমি আশা করি ভবিষ্যতে আমরা সাইফুল ভাই, আরেকটা প্রশ্ন আছে আপনার আমার কাছে, সেটা হলো যে এই যে নির্বাচনী আসন পুনর্নির্ধারণ হলো, এই পুনর্নির্ধারিত হওয়ার কারণে কিন্তু সেখানকার রাজনৈতিক একটা নতুন মেরুকরণ সৃষ্টি হবে, এবং এই যে রাজনৈতিক কে কোন দলে থাকবে, কারা কোন এমপির সাথে যাবে, এটার কারণে কিন্তু প্রার্থীদের যেমন একটা অসুবিধা হবে এবং ভোটারদেরও কিন্তু এক ধরনের মানে অসুবিধা হবে, এবং রাজনৈতিক কার্যক্রমেও এক ধরনের জটিলতা সৃষ্টি হবে। তো সেই বিষয়টা আপনি রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখেন? একেবারে শেষ মুহূর্তে। না, আমি আপনার সঙ্গে এ ব্যাপারে একমত হব। যেটা এটা ধরুন, এবার তো সরকারের তো মেয়াদটাই ছিল অল্প, ফলে ধরুন কমপক্ষে আরো 6 মাস আগে কি 8 মাস আগে যদি এটা করা যেত, তাহলে ওই অঞ্চলের ভোটার, রাজনৈতিক দল সবার পক্ষে নির্বাচন কেন্দ্রিক যে সমীকরণ, বিচার বিবেচনা, প্রস্তুতি, এটা নেওয়াটা সহজ হতো। এখন অনেকের জন্য অপ্রস্তুতি কিন্তু তৈরি হবে। তারা অনেক বছর ধরে যে নির্বাচনী অঞ্চলগুলো প্রার্থীরা তৈরি করেছেন, এখন কিন্তু অনেক জেলায় কিন্তু এলাকাগুলো অনেকগুলো পরিবর্তন হয়েছে, যেটা কাউকে হয়তো পক্ষে এসছে, কাউকে সংক্ষুব্ধ করেছে। তো এটার এবার সম্ভবত আমরা একটু সময়ের কম্পালশনের ভেতরে আছি। নির্বাচন কমিশন চাইলেও তাদের পক্ষে অনেক জিনিস এবারে তো পুনর্বিবেচনা, মূল্যায়ন করার সুযোগটা সম্ভবত কম। ফলে এবার যেটা আছে হতো এটা নিয়ে আমাদেরকে ইলেকশনে যেতে হবে। কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে আমি মনে করি এখনো যেখানে খুব গুরুতর আপত্তি আছে সেগুলো পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা, তারা বলেছেন কোনো সুযোগ নেই, বাট উচ্চ আদালতে গেলে সেগুলো আবার পুনর্বিবেচনা করা যাবে কিনা একটু বিবেচনা, এখনো সময় আছে। কিন্তু উচ্চ আদালতে গিয়ে আবার নির্বাচন আটকে যেতে পারে কিনা, কারণ অনেক সময় না, আমি মনে করি আমাদের উচ্চ আদালত নিশ্চয় ব্যাপারে দায়িত্বশীল। তারা এরকম কোনো সিদ্ধান্ত দেবেন না, গ্রহণ করবেন না যেখানে আমার নির্বাচন আটকে যেতে পারে অথবা নির্বাচনের কোনো সংকট তৈরি হবে। আমি নিশ্চয় মনে করি সবাই এখন একটা আবার বিশ্বাসযোগ্য নির্বাচন ফেব্রুয়ারিতে করবার জন্য সবাই উদ্যোগী হয়েছেন। আমার রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ইভেন নির্বাচন কমিশন, ইভেন রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। আমি নিশ্চয় আমার চাহিদার 100% বিষয়ে অর্জন করতে পারবো না, এটুকু বিচার বিবেচনা নিশ্চয় আমাদের থাকবে। না, উনি তো বললেই যেন কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হবে না, বিশেষ করে কোর্ট যদি নির্বাচনী কোনো নির্বাচন বন্ধ হবে, এগুলো হওয়ার বোধহয় কোনো সম্ভাবনা নাই। না, আমি আশা করছি না যে এরকম কোনো জায়গায় যাবে। জি, কিন্তু তাহলে পরের মানে এবার থেকে নিশ্চয়ই, মানে আগের যে উদাহরণ আপনি দিলেন, এর আগে আওয়ামী লীগের সময়ে যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করে কাউকে সুবিধা দেয়া বা দলকে সুবিধা তৈরি করে দেয়া, এটার একটা নির্বাচন ব্যবস্থা যদি স্বয়ংসম্পূর্ণ, স্বাধীন এবং একটা নীতিমালার আওতায় নিরপেক্ষ থেকে মানে সেই প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুললে তো আর এই সংকটগুলোর মানে নিশ্চয়ই এই প্রশ্নগুলো করাও খুব মানে প্রয়োজন হবে না মানুষের। আর আমরা এবার তার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে। আমরা এই ব্যাপারে পেশাগতভাবে যাদের দক্ষতা আছে সীমানার ব্যাপারে, তাদের অনেকগুলো মাত্রা আমরা নানা পেশাদার দক্ষ ব্যক্তির সমন্বয়ে আমরা একটা কমিশন বা একটা কমিটি গঠন করবার ব্যাপারে আমরা একমত হয়েছি, যেটা ব্রডলি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানের তাদের সুপারভিশনের তত্ত্বাবধানে ইন্ডিপেন্ডেন্টলি যে কমিশনটা কাজ করবে, যেটা নিয়ে কোনো দলীয় পক্ষপাত অথবা কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য যাতে কোনো অভিযোগটা উত্থাপিত না হয়। আর আপনি যে কোনো সিদ্ধান্ত 100% মানুষকে তো নিশ্চয়ই একসাথে আপনি সন্তুষ্ট করা সম্ভব না, এগুলো নিশ্চয়ই আমাদের বিবেচনার মধ্যে থাকবে। একটা
যুক্তি বা রেশনালের পথে যদি আমরা যাই, আমি মনে করি তাহলে এর একটা যৌক্তিক সমাধান করা সম্ভব। জি, মেহেদী হাসান পলাশ, আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য না থাকে আমি এই আলোচনাটা শেষ করতে চাই। না, আমার এই বিষয়ে আর কোনো প্রশ্ন নেই। জি, ইলিয়াস খান, আপনার কোনো? না। থ্যাংক ইউ। দর্শক, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। সাইফুল হক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে, শুভকামনা। দর্শক, এবং মেহেদী হাসান পলাশ তো আছেন আমার সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে, একই সঙ্গে ইলিয়াস খান আছেন আমার সাথে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, দুজন সিনিয়র সাংবাদিক। একই সঙ্গে এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে। এর মধ্যে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আজকে এখন পর্যন্ত মানে প্রচারণা শেষ হয়েছে, ভোটের জন্য অপেক্ষা করছে ডাকসু। ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। আমরা এই খবরটাকে শিরোনাম ধরেই আমরা একটু আলোচনাটা এগিয়ে নিতে চাই। শেখ নুরুদ্দিন আবির, জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী ডাকসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। নুরুদ্দিন আবির, শুরুতে জানাই যে মানে ডাকসু নির্বাচনে আপনারা প্যানেল দিয়েছেন, মানে বিশ্ববিদ্যালয়ের ভোটের পরিবেশটা কেমন? শুরুতে একজন প্রার্থী হিসেবে এটা একটু জেনে নেই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। যে প্রশ্নটি করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভোটের পরিস্থিতি বা ভোটের পরিবেশটা কেমন, তো আপনারা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে কথা বলতে বলুন প্লিজ। আচ্ছা, আপনি যদি একটু সোজা হয়ে কথা বলেন, তাহলে স্থির হয়ে কথা বললে আমরা ভালো শুনতে পাবো। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। যে প্রশ্নটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, আমাদের সর্বপ্রথম ডাকসু নির্বাচনের যে তফসিলটি হয়েছিল, সেটি সেই অনুযায়ী আমাদের মনোনয়ন উত্তোলন করার সময়টি নির্ধারিত ছিল গত মাসের 17 তারিখ। সেটি কিন্তু বারবার বিলম্বিত হয়েছে। বিলম্বিত হতে হতে সেটির লাস্ট ডেট ছিল, শেষ ডেট ছিল হলো 21 আগস্ট। সেটি কিন্তু আজকে 7 আগস্টে গিয়ে সেটা থেকেছে। তো আপনারা এইটার মাধ্যমে মোটামুটি একটু আন্দাজ করতে পারছেন যে আমাদের আসলে ভোটের বা পরিবেশটা কেমন। বারবার তফসিল চেঞ্জ হচ্ছে, আমাদের নির্বাচন কমিশনাররা তাদের বিভিন্ন ইম্যাচিউর সিদ্ধান্তের মাধ্যমে বারবার এই পরিবেশ সৃষ্টি করছে। আমরা বুঝতে পারছি না বলেই আপনাকে জিজ্ঞেস করছি যে কেন এরকমটি হচ্ছে, কি কারণে? হ্যাঁ, একটা ভোট আয়োজন করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আচরণবিধি প্রকাশ করা, এরপরে কাজ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা। আপনারা জানেন যে আমাদের ভোটার তালিকা নিয়ে কিন্তু মূলত আমাদের একটি আপত্তি ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা ইতোমধ্যে প্রায় মাসখানেক হয়ে গেছে ক্লাস শুরু করেছে, তাদেরকে ভোটার তালিকার বাহিরে রেখে আমাদের এই নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনটি আয়োজন করতে চেয়েছিল। তো সেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথমে আমরা স্মারকলিপি প্রদান করেছি, ভিসি বরাবর, নির্বাচন কমিশন বরাবর আমরা আবেদন করেছি। তারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছেন যে আমরা ঠিক করে নেব, আমাদের যে মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই ডেটের আগে আমরা ঠিক করে নেব আশ্বাস দিতে কিন্তু তারা এই বিশাল একটি অংশ, প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে প্রথম বর্ষে, তাদেরকে বাদ দিয়েই কিন্তু আমাদের এই নির্বাচনটি তারা অনুষ্ঠিত করতে যাচ্ছিল। তো আমাদের একটা শঙ্কা হচ্ছে যে কোনো একটা বিশেষ দল বা কোনো একটা বিশেষ গোষ্ঠীর তাদের কিছু নির্দিষ্ট ভোট আছে, যার কারণে যদি এই প্রথম বর্ষের প্রায় 4000 শিক্ষার্থী তারা যদি ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি তাদের কোনো শঙ্কা হচ্ছে কিনা যে তাদের নির্দিষ্ট ভোট যে ব্যাংক, এই ব্যাংক এটা কেন করতে চেয়েছিল, কি যুক্তিতে? যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারা ভোটার হয়েছে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ডিসিশন কেন হলো? তাদের কোনো ইন্টেনশন ছিল? হ্যাঁ, সেটাই বলছি আমি। তো তাদের হয়তোবা ওই ফার্স্ট ইয়ারদের তারা তাদের গ্রিপে নিতে পারেনি বা তাদের ব্রেন ওয়াশ করতে পারেনি, তাদের পক্ষে নিতে পারেনি। বর্তমান আমাদের প্রশাসন একটি অদৃশ্য শক্তির ইশারায় নড়াচড়া করছে। স্পষ্ট করে বলুন, অদৃশ্য শক্তি কারা যারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে?
এটা একদম আমি স্পষ্ট করে বলতে চাই, এটা আমাদের জামাত এবং শিবির। তো আপনারা দেখতে পাবেন যে যখন তারা তারা আপনারা মনে আছে যে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নিকৃষ্ট ঘটনা ঘটেছিল যে প্রত্যেকটি হলের মসজিদে রাতের অন্ধকারে আমাদের প্রাণের স্পন্দন পবিত্র কোরআন শরীফ পড়ানো হলো। তো এই পবিত্র কোরআন শরীফ পড়ানো হলো, এই কোরআনের প্রতিবাদ স্বরূপ জামাত শিবির বা শিবিরের যেই কমিটি আছে, কমিটির বিভিন্ন নেতারা তারা আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে শুরু করলো। তো তারা এই উসিলে আত্মপ্রকাশ করার পরে একটি নামমাত্র একটি তদন্তের মাধ্যমে একটি ছেলেকে গ্রেফতার করা হলো। যেই ছেলেকে গ্রেফতার করা হলো তার ফেসবুক আইডিতে একদম সম্পূর্ণই শিবির, জামাত এবং তার সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট শেয়ার করা বা নিজের ছবি আপলোড করা, এরকম আমরা দেখতে পেয়েছি। আপনারা এটা এই সম্পর্কে অবগত আছেন। তো আমি একটু প্রশ্ন করি আপনাকে, আপনি যে বলেছেন তারা ব্রেন ওয়াশ করতে পারেনি এবং নাম বলেছেন শিবির বা জামাত, যেটি বলেছেন সে কারণে যাতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফার্স্ট ইয়ারদের শিক্ষার্থীদের ভোটার করতে চায়নি, তাহলে কি কর্তৃপক্ষ বায়াসড আপনি বলতে চান? বাট এই বায়াস পরিবেশে কতটা নিরপেক্ষ নির্বাচন হবে? আমি ইলিয়াস ভাইকে আরেকটা জিনিস যোগ করি, সেটা হলো যে সেখানে ছাত্রদের একটা অংশ, বিশেষ করে আপনি জানেন যে ছাত্রদল প্রায় 15 বছর ক্যাম্পাসে ছিল না, তো তাদের পড়াশোনাও ব্যাঘাত হয়েছে। তো ছাত্রদলের দিক থেকে একটা দাবি ছিল যে সেকেন্ড মাস্টার্সটাকে ভোটার তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করা, এবং সেটা কিন্তু বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা একসেপ্ট করেনি। বিশেষ করে ছাত্রদলের এটা প্রবল দাবি ছিল, যেহেতু তারা ভুক্তভোগী, তারা বাইরে ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু এটা একসেপ্ট করেনি। তো সেইটা কোন শিবির ক্যাম্পাসে ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সবসময় ক্যাম্পাসে ছিল, শিবিরের সমস্যা হয়নি, কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারেনি 15 বছর। তো সেই জায়গা থেকে যেহেতু তাদের একটা দাবি মানা হয়নি, তো সেটা নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা ভোটের হিসাবের মধ্যে, এটা আমির কাছে আমার জানার বিষয়। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল যে রাজশাহী রাকসু নির্বাচনে সেকেন্ড মাস্টার্স রাখা হবে কিনা। আপনারা প্রিন্ট মিডিয়া যারা ছিল তারা খুব ভালো করেই জানেন যে আমরা কিন্তু একাডেমিক কাউন্সিলের আগেই আমাদের প্যানেল ঘোষণা করেছি। তো সেকেন্ড মাস্টার্সের সাথে ছাত্রদলের নির্বাচন করার বা ছাত্রদলের নির্বাচন বানচাল করার বা নির্বাচনের প্রভাব কোনো একটা বিরূপ প্রভাব ফেলানোর কোনো ইচ্ছাই ছিল না। যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমরা একাডেমিক কাউন্সিলের আগে আমাদের প্যানেল ঘোষণা করতাম না। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এবার তো রাকসু নির্বাচন হচ্ছে 35 বছর পরে। তো 35 বছর পরে যদি আমরা বলি, তাহলে ধরেন ছাত্র তো বটেই, এখন যারা শিক্ষক বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে তাদেরও শিক্ষক হিসাবে নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। এবং আজকে ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন সবাই প্রার্থিতা ঘোষণা করেছে, এবং 1233 জন প্রার্থী, যতটুকু আমি জানি, মনে হয় আমি নিউজে পড়লাম 1233 জন প্রার্থী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে আপনার 382 জন আছে বোধহয় রাকসু কেন্দ্রীয় সংসদে, বাকিগুলো সবাই হলে। তো এখন কেন্দ্রীয় সংসদে রাকসুর কেন্দ্রীয় সংসদে প্রার্থী, হ্যাঁ, তো 23টা পদের বিপরীতে 382 জন, আর বাকিরা সবাই হল সংসদে। তো এখন হল সংসদে, তো এই যে 15 বছর আপনারা ক্যাম্পাসে ছিলেন না, এই ফ্যাসিবাদের অত্যাচারের মুখে 15 বছর পরে যখন আপনারা ফিরে আসতে গেলেন, তখন আবার এই যেহেতু আপনাদের ছাত্রত্ব অনেকেই শেষ হয়ে গেছে, তো সেই কারণে আবার রেগুলার ছাত্র ক্যাম্পাসে ঢুকতে পারবে, বাকিরা ঢুকতে পারবে না বলে 5 তারিখের পরে আবার একটা নতুন আওয়াজ তোলা হলো, এবং এর ফলে ছাত্রদলকে আবার ক্যাম্পাসে ফিরে আসতে একটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হলো। তো এই ক্যাম্পাস আপনাদের অনেকের কাছেই অজানা, অচেনা, এই প্রশাসন অজানা, অচেনা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতেও আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে নির্বাচনে আপনার এই যে অনুপস্থিতির কারণে আপনারা কোনো অসুবিধার মুখে পড়বেন কিনা, বা যারা ক্যাম্পাসে ছিল ভিন্ন নামে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কিনা?
দেখেন, আপনি যে কথাটা বললেন গত 15 বছর ছাত্রদল ক্যাম্পাসে ছিল না, এইটার আমি একটু আপনাকে বলবো এটা ভুল। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2021 সালের 16 জুন যেই কমিটিটা হয় 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, সেই কমিটিতে আমি সদস্য, তখন আমি কিন্তু থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো ওই কমিটিতে আমাদের যারা ছিল সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের ছেলেরাও আমাদের ওই কমিটিতে সুযোগ পেয়েছে। আমরা নিয়মিত ক্লাস করেছি এবং আপনারা বিভিন্ন ইন্টারনেট ঘাটাঘাটি করলে জানতে পারবেন যে আমরা নিয়মিত বিভিন্ন দাবিতে, বিশেষ করে স্বৈরাচারী হাসিনার যে সব অনিয়ম, অবিচার, অন্যায়, তার প্রতিবাদ। আপনি কি হলে থাকতে পেরেছেন আবির? আপনি কি হলে ছিলেন? জি, আপনি হলে থাকতে পেরেছেন? হলে ছিলাম না, হলে থাকতে পারিনি, আমরা হলে থাকতে পারিনি। তবে আমরা আমাদের সর্বাত্মকভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের নিয়মিত ভাবে নির্যাতন করা হতো, হামলা করা হতো। আমি নিজেও ছাত্রলীগের একাধিকবার হামলার শিকার, এবং আমাদের প্রত্যেকটা নেতা কর্মী যারা ছিলাম আমরা 5 তারিখের পরে কি কোনো বাধার মুখে পড়েছিলেন? জি, 5 তারিখের পরে কোনো বাধার মুখে পড়েছিলেন? 5 আগস্টের পরে? 5 তারিখের ভিতরে 5 তারিখের পরে যে ব্যাপারটা হচ্ছে, আমরা 5 তারিখের পরে ওইরকম ভাবে যে আগের যে ফ্যাসিবাদ স্টাইলের বাধাটা, সেই বাধায় না পড়লেও আমরা বিভিন্ন মিডিয়া ট্রায়ালের শিকারের মাধ্যমে আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। হ্যারাসমেন্টটা কে করেছে আপনাদের 5 তারিখের পরে? আসলে হ্যারাসমেন্টটা কে করেছে এটা বাংলাদেশের এই মুহূর্তে একটা প্রতিষ্ঠিত সত্য যে এই মুহূর্তে মিডিয়া হ্যারাসমেন্টের যারা করে এরা বট আইডি। আপনারা সকলেই জানেন যে একটা গোষ্ঠী তাদের একজনের 2-3টা করে ফেক আইডি, যেইগুলো আইডির কোনো ভিত্তি নেই, এইগুলো আইডির মাধ্যমে আপনি বলছেন যে একটা গোষ্ঠী সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করার বিভিন্নভাবে মানসিকভাবে চেষ্টা করেছে। কিন্তু আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল বাংলাদেশের যত ক্যাম্পাসগুলো আছে আপনারা জানেন যে আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের ছাত্র বান্ধব যেই কর্মসূচি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা টিকে আছি। যে আবির, আপনারা কি কোনো কারণে কি ভীত, বা আপনি একটি গোষ্ঠী বা একটু আপনারা জানেন এইভাবে বলছেন, আপনার প্রতিপক্ষের সেটা কিন্তু আমি একটু আগে স্পষ্ট করেছি, একটি গোষ্ঠী কারা, এই বট বাহিনী। আর বট বাহিনী কারা চালায় বা বট আইডি গুলো কারা চালায়, এটা বাংলাদেশে আমার মনে হয় যে এটা এখানে শেষ করতে পারি আমরা। আবিরের জন্য শুভকামনা। আবিরের জন্য শুভকামনা। এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও কোনো শিরোনাম হয়নি আজকে, কিন্তু এই শিরোনামটা ছিল বেশ কয়েকদিন ধরেই এটা আলোচনা, এবং প্রতিটা মানুষের জীবনে এটার গুরুত্বটা আসলে খুব বড়। যেমন ওষুধের দাম, দেশে ওষুধের দাম নির্ধারণ সহ নানান ইস্যু, এটা মানুষের প্রতিদিনের নিত্যদিনের একটা খবর। আমরা নিউজটা যদি একটু দেখি, বিবিসি বাংলা কয়েকদিন আগে এই খবরটি করেছিল। 6,000 টাকার ওষুধ আমার কাছে 34,500 টাকায় বিক্রি করেছে। একজন ভুক্তভোগী, তার বক্তব্য ঘিরে এটার নিউজটা শুরু হয়, এবং এরপরে ধীরে ধীরে নিউজটা সামগ্রিকভাবে আসলে এটা এসেছে। চক্র জুড়েই কি বলে যে অমানবিকতা। আপনি দেখুন যে ডাক্তারের কাছে যাবে প্রয়োজন ছাড়া, প্রয়োজন হয়তো আছে, অনেকগুলো টেস্ট দিবে, গরিব ধনী এগুলো কিন্তু দেখবে না। তারপর ধরুন আপনি ওষুধ কিনতে ওষুধ লাগবে, যেখানে ওষুধ লাগবে 1টা বা 2টো, ওষুধ লিখে দেবে 10টা, কারণ তার সামনেই বসে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বসে আছে ব্যাগ নিয়ে, তার জন্য গিফটের প্রস্তাব নিয়ে। এই যে আসিম নজরুল সাহেব, উনি উপদের সাথে সেদিন তিনি বলেছেন ওষুধ কোম্পানির দালাল হিসেবে আপনি চিন্তা করুন আমরা কত দুর্ভাগ্য। যদি আমি বলতে পারি, আই এম সরি টু সে, যদি আর্থিক সামর্থ্য থাকতো বা যার আছে, একজন মানুষ এই দেশের ডাক্তার দেখাতে চায় না, একজন মানুষ দেখানো, যদি আর্থিক সামর্থ্য থাকে, কিন্তু দায়টাকে যেতে হচ্ছে। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত যারা দেশের বাইরে যাওয়ার সুযোগ কম, তারপর কিন্তু ভিটা বাড়ি বিক্রি করেও দেশের বাইরে যাচ্ছে। বড় বড় রোগ যাদের হচ্ছে অন্তত ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছে। এর আগে দেখছিলাম যে আসলে এই চিকিৎসা করাতে যেই মানুষ গরিব হয়ে যাচ্ছে বেশি দেশে, পুরো সঞ্চয় শেষ হয়ে যায় চিকিৎসা করাতে। আপনি দেখুন এই 6,000 টাকা ওষুধ কত, 34,000। এটা ভাবা যায়?
এই দেশে কোনো মা বাপ নাই এইসব জিনিস দেখার। এবং দেখেন একটা তথ্য যদি আমরা একটু শেয়ার করি, মানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 10টি ওষুধের মধ্যে 5টি গ্যাস্ট্রিকের ওষুধ। আচ্ছা আচ্ছা। এবং এই গ্যাস্ট্রিক ওষুধগুলোর মধ্যে বলা হচ্ছে যে 2024 সালের প্রথম 9 মাসে সার্জেল নামের যে ওষুধটা, হ্যাঁ, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের ওষুধ, সেটার বিক্রির আর্থিক পরিমাণ ছিল 918 কোটি টাকা। আপনি এখন দেখবেন ঢাকায় একটা মুদি দোকান, এরপর একটা ওষুধের দোকান, এবং এই পৃথিবীর একমাত্র দেশ, আমি অন্য কোনো দেশে আছে কিনা জানি না, ফার্স্ট ওয়ার্ল্ডে নাই কোথাও, প্রেসক্রিপশন ছাড়া আপনি যদি ঘুমের ওষুধ চান, যেমন 500 ঘুমের ওষুধ দেন, দিয়ে দেবে কিন্তু সঙ্গে সঙ্গে। আপনি নিজেই ডাক্তার বা আপনি যেখানে যে ওষুধ কিনতে চাবেন সব ওষুধ পাবে, এটা ভাবা যায় না। কিন্তু অন্য দেশে কিন্তু আপনি প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনার ওষুধ কিনতে পারবেন না। কিন্তু আমাদের কিন্তু এগুলো হচ্ছে, এবং নিশ্চয়ই আপনি আজকে ফলো করবেন বাসায় যাওয়ার সময়, আমি জানি না এখন খোলা আছে কিনা, এবং প্রত্যেকটা রাস্তায় একটা বলেছি আমি, বাট 2টা মুদি দোকান, এরপর একটা ওষুধের দোকান, কোনো কোনো ক্ষেত্রে ওষুধের দোকান আরো বেশি, এবং প্রচুর বিক্রি হচ্ছে। কিন্তু এই ভেজাল বিভিন্ন গ্রামে তো এই যে এমন সব ওষুধের কারখানার নাম, ওষুধের কোম্পানির নাম আছে, যেগুলো নাম আপনি জীবনে শুনেননি, গ্রামের সাধারণ মানুষকে এগুলো খাওয়ানো হচ্ছে এবং গলা কাটা হচ্ছে যে যেভাবে পারছে। মানে এটা ভাবাই যায় না কি। এবং এই একই ধরনের ওষুধ তারা ওই নিউজটার মধ্যে করেছে, যেমন সার্জেল কোম্পানির বিক্রি একটা ওষুধ 7 টাকা দরে, স্কয়ারেরও একই জেনেরিকের ওষুধ বিক্রি হচ্ছে 6 টাকায়, গণস্বাস্থ্যেরটা বিক্রি হচ্ছে 3.5 টাকায়, পপুলার ফার্মাসিউটিক্যালস এটা বিক্রি হচ্ছে 8 টাকায়। একই জেনেরিকের ওষুধ, কোম্পানি ভেদে নানান দাম। এবং 27,000-এর মতো ওষুধ বাংলাদেশে উৎপাদন হয়, 200-রও বেশি ওষুধ কোম্পানি। তার মধ্যে 117টা যে অত্যাবশ্যকীয়, এগুলোর দাম আসলে সরকার নির্ধারণ করে দেয়। বাকিগুলো যদিও সরকারের এখানে কিছু থাকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু ব্যাপার আছে, কিন্তু তারপরেও আসলে সরকার এগুলো ঠিক করতে পারে না সব। ওষুধ প্রশাসনে যারা সার্টিফিকেট দিবে যে ওষুধের প্রাইস ঠিক আছে, তাকে পারচেজ করা তো খুব অল্প টাকার প্রয়োজন। সেটা আমরা যদি একটু যুক্ত করে নেই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ এমরান, তাকে একটু, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল বিভাগের অধ্যাপক। যে অধ্যাপক শাহ ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের দেশের আসলে ওষুধের দাম, এইটা আসলে এই রেগুলেশনটা আসলে কিভাবে, মানে বিশ্বে কিভাবে ঠিক হয় আর আমরা কি করে ঠিক করি? একটু আনমিউট করে নেবেন অধ্যাপক শাহ ইমরান। আমাকে ধন্যবাদ, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি, 71 টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ। মূলত ওষুধের মূল্য তো বেসিক্যালি সারা বিশ্বে দুভাবে নির্ধারিত হয়, একটা হলো সরকার নির্ধারণ করে দেয়, আরেকটা হলো ওষুধ। বাংলাদেশের ডিজিডি এর আওতায় যে ওষুধ আইনগুলো আছে, সেখানেও এই দুটা পদ্ধতির কথাই বলা আছে, যে সরকার এসেনশিয়াল মেডিসিনস যেগুলো, সেগুলোর মূল্য সরকার নির্ধারণ করে দিবে। বাংলাদেশে 2023 সালে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট অনুসারে 300টার মতো ঔষধ লিপিবদ্ধ হওয়ার কথা এসেনশিয়াল মেডিসিন হিসাবে, এবং সরকার আইনগতভাবে এইগুলোর মূল্য নির্ধারণ করে দিতে বাধ্য। বাকি যে ওষুধগুলো আছে, বাংলাদেশে প্রায় 6,000 জেনেরিক এবং 35 থেকে 40,000 বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ রয়েছে। তো বাকি নন এসেনশিয়াল বলতে আসলে সেগুলো সবই দরকারি ওষুধ, লাইফ সেভিং ড্রাগ, সেগুলোর মূল্য কোম্পানিগুলো ইন্ডিকেটিভ প্রাইস এই একটা পদ্ধতির মাধ্যমে ঠিক করে দেয়। না, এই যে এসেনশিয়াল যে ড্রাগের সংজ্ঞাটা কি আসলে? যেমন ধরেন, মানে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। এখন এই গ্যাস্ট্রিকের ওষুধ তো তাহলে মানুষের জন্য বেশি এসেনশিয়াল, মানে কিভাবে এটা নির্ধারণ হবে? নাকি যেটা মানে জীবন রক্ষা করবে, মানে এই টাইপের, মানে সংজ্ঞাটা কি রকম ভাবে ব্যাখ্যা করা হয়? এসেনশিয়াল মেডিসিন বলা হয় এখন, আগে এসেনশিয়াল ড্রাগ বলা হতো। তো এটা মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কনসেপ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কনসেপ্টে বলা হয়েছে এমন যে একটা দেশের গড়ে 85% মানুষ যে সমস্ত রোগ বালাইতে বেশি ভোগে, সেই রোগের ঔষধ যেগুলো, সেইগুলো, যেমন ধরেন ওরস্যালাইনের কথা আমরা জানি, এটা একটা একসময় ডায়রিয়া কলেরাতে ইয়ে হতো এটা। তারপরে
আরো এরকম, হ্যাঁ, গ্যাসের ওষুধ এখন এসেনশিয়াল মেডিসিনের মধ্যে চলে আসবে, সেক্ষেত্রে হয়তো অমিপ্রাজলটা সবচেয়ে ভালো ওষুধ হবে। ডক্টর আমরান কাছে আমার একটা প্রশ্ন হলো, 2023 সালে আপনি জানেন যে আওয়ামী লীগের মানে আলিগার্কদের মধ্যে অন্যতম হলো সালমান এফ রহমান, তার কোম্পানি বেক্সিমকো, এবং আপনার এই যে ইনসেপ্টার মালিক পাপন যিনি ছিলেন এমপি, ইনসেপ্টার মুক্তাদির ওখানে পাপনও ছিলেন। হ্যাঁ, ওনারা যেটা করলেন, ওনারা প্রভাব খাটিয়ে আপনার এই যে বেক্সিমকোতে ছিলেন, হ্যাঁ, ওনারা আপনার প্রভাব খাটিয়ে ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে একটা নতুন করে সংস্কার করে আইনে আপনার এই মানে 3% রেখে বাকি আর 97% ওষুধের দাম কোম্পানির উপরে নিয়ে গেলেন ওনার সংশোধন করে। তো নতুন সরকার ক্ষমতায় আসার পরে এই যে ফ্যাসিবাদীদের মানে লুটপাটের একটা নতুন কায়দা তারা বের করেছিলেন, সেটা সংশোধনের কোনো উদ্যোগ আপনারা নিলেন কিনা বা নিচ্ছেন না কেন? দেখেন, এটা তো আসলে আপনি যে প্রশ্ন করছেন এটা তো সরকারের উপযুক্ত না, এটার উত্তর আসলে উনি দিতে পারবেন না, উনি একাডেমিশিয়ান হিসেবে ধরেন ওষুধের মন্তব্য করতে পারবেন। করার যে সাধারণ পন্থা সেটা আমি বলেছি। এখন ধরেন বাংলাদেশের মানুষের যে চিকিৎসা ব্যয়, তার প্রায় আউট অফ পকেট থেকে 100% ব্যয় হয়। এখানে কোনো ইন্স্যুরেন্সের তেমন কোনো সুবিধা নাই। তো ওষুধের মূল্য যদি সেই ক্ষেত্রে সরকার নির্ধারণ করে না দেয়, আর যদি মানুষের মানে সব মানুষের জন্য যদি ইন্স্যুরেন্সও চালু করতে না পারে, তাহলে তো এই মানুষের যে এখন যে সাধারণ মানুষের যে আয়, সে আয় দিয়ে তার চিকিৎসা ব্যয় মিটাইতেই মানে একজন ভোক্তা হিসেবে আমার প্রশ্ন, মানে ওষুধের একজন ভোক্তা হিসেবে আমার প্রশ্ন, সেটা হলো যে আমরা দেখেছি মানুষের চিকিৎসা ব্যয়ের 64% বা 65% ওষুধের মাধ্যমে শুধু হয়। এটা স্বার্থ অর্থনীতির একটা জরিপের থেকে আমরা দেখেছি। তো সেইখানে এই যে ওষুধের দাম নির্ধারণে ওষুধের উৎপাদন খরচ কত আর মূল্যটা কত নির্ধারিত হয়, এর মাঝখানে গ্যাপ কত? আর এই যে ডাক্তারদের কমিশন, ওষুধ লেখার কারণে ডাক্তারদের কমিশন আসলে কত পার্সেন্ট থাকে, যেটা আমাদেরকে দিতে হয়, শুধু ওনারা দয়া করে ওষুধ লিখলেন এই জন্য। জি, আমরা একটু শুনি অধ্যাপক শাহ ইমরান। আচ্ছা, ওষুধের মূল্য মূলত নির্ধারিত হয় এপিআই, যেটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটাকে আমরা মূল ওষুধ বলি, যেটা থেকে থেরাপিউটিক অ্যাকশন বা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা পাই সেটা। তো সারা বিশ্বেই এপিআই এর মূল্যটা অনেক বেশি। কিন্তু ওই আমাদের দেশে ওষুধের মূল্য বাড়ানোর যে কারণটা সবাই বলছে যে ডলারের দামটা বেড়ে গিয়েছে, এটা একটা বড় কারণ, তার সাথে আনুষঙ্গিক ব্যবহারগুলো। কিন্তু একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন মেহেদী হাসান পলাশ সাহেব, যে ওই যে মাফিয়াদের লুটপাটও কিন্তু এই ওষুধের দাম বাড়ার বড় একটা বড় কারণ। হ্যাঁ, কারণ টাকা পয়সা তো ওই ইনভয়েসের মাধ্যমে বা ওয়ারভয়েসের মাধ্যমে লুটপাট হয়ে গিয়েছে। সো বাট কিন্তু সরকারের দেখেন এপিআই তৈরি করার জন্য এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথা, এবং আমাদের কোম্পানিগুলো এখন যথেষ্ট সক্ষম। আমি মনে করি যে যদি ওনারা এগিয়ে আসেন এবং বাংলাদেশে এপিআই শিল্প কারখানা যেটা আছে সেখানে যদি তারা শিল্প কারখানা স্থাপন করেন, এপিআই এক্সিপিয়েন্টস এবং অক্সিলারি ম্যাটেরিয়াল, যেগুলো প্যাকেজিং ম্যাটেরিয়াল, এগুলো যদি এই দেশে তৈরি করেন ওনারা, মানে ওষুধের কাঁচামাল যেটা না, কিন্তু এখানে একটা মানে ভিন্ন প্রশ্ন আসছে যে মুন্সিগঞ্জে যে এটা এপিআই বলেছেন, বাট এই সরকারের আমলে আমরা দেখলাম যে এসেনশিয়াল ড্রাগস যে কোম্পানিটা আছে এডিসিএল, তারা কিন্তু আপনার ওষুধের দাম কমিয়েছে, অনেকগুলো ওষুধের দাম প্রায় 50% কমিয়ে দিয়েছে। তো সরকার যেখানে ওষুধের দাম কমাচ্ছে, কিন্তু আমরা এই লাস্ট কয়েক মাস আগেই দেখলাম যে বিভিন্ন ওষুধের দাম কোম্পানিগুলো হঠাৎ করে প্রায় 100%-এর উপরে, মানে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে। তারা বলছে ডলারের দাম বেড়ে গেছে, তারপরে বলছে কাঁচামালের দাম, যেটা সাধারণত দাম বাড়ানোর ক্ষেত্রে খুব কমন, এবং এবং একই সঙ্গে টিউবে যেসব ওষুধ বিক্রি হয় এগুলো অর্ধেক করেছে, টিউবের সাইজে ছোট করেছে, বাট দাম দ্বিগুণ তিনগুণ করা হয়েছে। জি, আমরা এই আলোচনাটা এখানে যে আপনার একটা ছোট্ট মন্তব্য নেই, মন্তব্য নিয়ে আলোচনাটা শেষ করব। সারা বিশ্বেই বেড়েছে, কিন্তু বাংলাদেশে আসলে ওষুধের দামটা অযৌক্তিকভাবেই বেড়েছে, অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। সুতরাং ডিজিডি এর মাধ্যমে আমাদের যে ওষুধ প্রশাসন, তাদের মাধ্যমে যদি শক্ত হাতে যদি এটাকে দমন না করে, মানে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা না নেয়, তাহলে এই যে লুটপাট যেটা হয়েছে বা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে ওষুধের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো, এটাকে আসলে কন্ট্রোল করা যাবে না। এই ক্ষেত্রে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ ইমরান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। থ্যাংক ইউ।
আমরা নতুন আরেকটি বিষয় একটু ছোট্ট করে আলোচনা করার দাবি রাখে বদরুদ্দিন। বিরতি নিচ্ছেন না? উমর না, বিরতি নিচ্ছি না। এটা তো আমাদের জন্য একটা বিরাট শোকাবহ দিন। জি, সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বলার যে অল্প কজন মানুষ বাংলাদেশ ছিলেন, অল্প কজন, এই 4-5 জন আছে হয়তো ধরুন, এটা তার নিয়ে মধ্যে তিনি কিন্তু একজন, এবং এই জাতির মনন গঠনে তিনি বিশাল ভূমিকা রেখেছেন। স্বাধীনভাবে যে বেঁচে থাকার আগ্রহ, সেটি কিন্তু তিনি আমাদের মনে তৈরি করেছেন। ভাষা আন্দোলনের উপর তিনি সবচেয়ে গবেষণামূলক কথা লিখেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে যে নানা গাল গল্প ছড়ানো হয়েছে, তার বিরুদ্ধে তিনি খুব সাহসিকতার সঙ্গে বলেছেন। এরকম কিন্তু আর কেউ এই ভূখণ্ডে বলেননি। জি, আমরা একটু জি মেহেদী হাসান পলাশ, আপনার মন্তব্য একটু জানি। আমি এ ব্যাপারে একটু বলতে চাই, কারণ আমি গত ফেব্রুয়ারিতে ওনার বাসায় গিয়েছিলাম, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। তো উনি ইন্টারভিউ দিয়েছিলেন। আমি মনে করি বাংলাদেশে যদি ভাষা আন্দোলন পাঠ করতে হয়, তাহলে বদরুদ্দিন উমরকে পাঠ করতে হবে। তিনি বাংলাদেশের 3 কালের, অর্থাৎ ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলে তিনি একজন রাজনৈতিক গবেষক এবং রাজনীতির কর্মী। এবং তিনি তার সবচাইতে বড় ব্যাপার যে তিনি এত বড় একটা পরিবারের সন্তান। তার বাবা আব্দুল হাসিম মুসলিম লীগের ছিলেন, তিনি বাম রাজনীতিতে এসেছেন। তো সেই বাম রাজনীতিতে তিনি এত সাধারণ জীবন যাপন করতেন। তার বাসায় গিয়ে আমি দেখলাম, এটা খুব মানে এই সময় এটা চিন্তাই করা যায় না। তার থেকে বড় কথা যে তিনি যে মানে তার লেখা, তার যে রচনা, তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি সত্য কথা বলেছেন। তিনি সাম্প্রতিক বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যে সমস্ত ইতিহাস আমাদের এখানে রচিত হয়েছে, তার 90% এটা ভুয়া। বাংলাদেশে এই মুহূর্তে এই কথা বলার মতো ক্ষমতা একমাত্র বদরুদ্দিন উমরই ছিল। তিনি আমার এই সাক্ষাৎকারে বলেছিলেন যে 7ই মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা, এবং শেখ মুজিব স্বাধীনতা চেয়েছিলেন, এটাও সম্পূর্ণ অবাস্তব কথা। তো এই বক্তব্যগুলো এই সময়ে ওনার মানে মানে এবং আপনি জানেন যে মানে ফ্যাসিবাদী আমলে যখন কোন রাজনৈতিক নেতা শেখ হাসিনার বা আওয়ামী লীগের এই দুঃশাসনের সমালোচনা করতে পারতেন না, বদরুদ্দিন উমর কিন্তু তখন মানে পুরোটা সময় তিনি খুব স্পষ্ট ভাষায় এই ফ্যাসিবাদী শাসকের প্রবল সমালোচনা করে গেছেন। এবং তিনি কলকাতা থেকে আসা মানুষ, কিন্তু তারপরেও তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও কিন্তু তিনি অত্যন্ত সোচ্চার লড়াই ছিল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেহেদী হাসান পলাশ, অনেক ধন্যবাদ ইলিয়াস খান যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালে যুক্ত থাকার জন্য। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা করি।